স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তায় মাঠ পর্যায়ে পৌঁছানো 15% বই দিয়েই বিতরণ শুরু হবে বছরের প্রথম দিনে। সব বই হাতে লাগতে যেতে পারে ফেব্রুয়ারি। পূর্বে যাই কিছু হয়ে থাকুক, এবার শাস্তি তাকে ভোগ করতে হবে। ইতিমধ্যে আমাদের প্রায় লক্ষাধিক বই আমরা খারাপ বই বাতিল করে দিয়েছি। এনসিটিভি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার পথ সম্ভব হবে না। সহশিক্ষাক্রমে কার্যক্রম করবার সুযোগ আছে, সেই অনুযায়ী একটা নির্দেশনা দিলে যাতে করে 1 জানুয়ারি থেকে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে পারে। এ নিয়ে বিস্তারিত থাকছে এখন জনপদে। রংপুর বিভাগের একটি জনসভায় তিনি এই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা বলেছেন। ঘর দুয়ার করা বা কোনো বৃক্ষরোপণ কিংবা কোনো ধরনের স্ট্রাকচার অবকাঠামো তৈরি করা যাবে না। রানওয়ে বড় করলে আমার মনে হয় বোয়িং বিমানগুলো এখানে নামবে। আমার মনে হয় না তাদের সাথে আমাদের কোনো বিজনেস ঘাটতি হবে, সেটা হবে না। নির্দেশনা দিয়েছি যে এই প্রজেক্টের ব্যাপারে যাতে দ্রুত এগোতে পারি আমরা, সে ব্যাপারে যেন আমরা পত্র লিখে। 7 বছর ধরে আটকা সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা। জমি অধিগ্রহণে জটিলতা আর ভারতের আপত্তিতেই কাজে ধীরগতি। এ নিয়েও এখন জনপদে থাকবে বিস্তারিত। তবে শুরুতেই নতুন বছরে বই বিতরণ প্রসঙ্গ। নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মধ্যে আসছে বছরের শুরুর দিনই পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে। তবে সবার হাতে পৌঁছানো বা সব বই পৌঁছাবে না। প্রথম দিন বিনামূল্যে সব পাঠ্যপুস্তক পাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। এছাড়া অন্যরা পাবেন বাংলা, ইংরেজি ও গণিত বই। তবে এখন পর্যন্ত 2025 শিক্ষাবর্ষের 15% পাঠ্য বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। সব বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে বলে প্রত্যাশা এনসিটিভির। তবে প্রিন্টিং প্রেস মালিকরা বলছেন সব বই মাঠ পর্যায়ে পৌঁছাতে সময় লাগতে পারে ফেব্রুয়ারি পর্যন্ত। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। চলছে 2025 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের কাজ। নতুন বছরে নতুন শ্রেণীতে নতুন এই বই শিক্ষার্থীদের পড়াশোনায় যোগ করবে বাড়তি আনন্দ এবং উৎসাহ। তবে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই কবে নাগাদ পৌঁছাবে আজকে সেটি জানার চেষ্টা করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি 2021-এর বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয় 2012 সালের কারিকুলামে ফেরার। এরপর সেই কারিকুলামের বিভিন্ন শ্রেণীর 441টি বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া করতে ঘনিয়ে আসে ডিসেম্বর। এছাড়া নানান চ্যালেঞ্জের মধ্যেও 30 ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে 15% বই পাঠানোর ছাড়পত্র হয়েছে। বিগত সময় নিম্নমানের পাঠ্য বইয়ে সারা দেশ ছয়লাভ থাকলেও এবার বইয়ের কাগজ এবং ছাপার মান নিশ্চিতে প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের তদারকি চোখে পড়ে এখন টিভির। নিম্নমানের বই ছাপানো ইতোমধ্যে শুধু প্রাথমিকেরই লক্ষাধিক বই বাতিল করেছে এনসিটিভি। 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে সরকারের ব্যয় 2350 কোটি টাকা। এনসিটিভি বলছে বছরের প্রথম দিনই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। অন্য শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাংলা, ইংরেজি ও গণিত বই। এসব শ্রেণীর আরও 3টি করে বই 10 জানুয়ারির মধ্যে, বাকি বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে। 10ম শ্রেণী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমরা 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে 10ম শ্রেণীর সকল বই আমরা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। বইয়ের মান খারাপ করলে তার কোনো ক্ষমা হবে না, সে শাস্তি পাবেই। এবং পূর্বে যাই কিছু হয়ে থাকুক, এবার শাস্তি তাকে ভোগ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের প্রায় লক্ষাধিক বই আমরা খারাপ বই বাতিল করে দিয়েছি। তবে প্রেস মালিকরা বলছে জানুয়ারি নয়, সব বই মাঠে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। আমাদের আন্তরিকতা, চেষ্টা সব থাকার কারণেও র ম্যাটেরিয়ালসের সংকটের কারণে আসলে কিছুটা ডিলে হয়ে যাবে। এনসিটিভি যে আশাবাদ ব্যক্ত করতেছে
সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার হয়তো সম্ভব হবে না, তবে এটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সব বই যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যেন শিখন ঘাটতি তৈরি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান এই শিক্ষাবিদের। জানুয়ারির ভিতরে প্রত্যেকটা বিদ্যালয় কেন্দ্রিক বিদ্যালয় কার্যক্রম চলবে, বিদ্যালয় চালাতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানা রকমের শারীরিক নানা রকমের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের শিক্ষাক্রমে করবার সুযোগ আছে, সহশিক্ষাক্রমে কার্যক্রম করবার সুযোগ আছে। সেই অনুযায়ী একটা নির্দেশনা দিলে যাতে করে 1 জানুয়ারি থেকে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে পারে। কোনো প্রিন্টিং প্রেস নিম্নমানের বই ছাপালে এবং নির্ধারিত সময়ে বই দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বছরের প্রথম দিনের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে নাটোরের সংশ্লিষ্ট উপজেলা থেকে পাঠ্য বই সংগ্রহ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই আসলেও এখনও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই আসেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন যে জেলায় এবারে কোন কোন শ্রেণীর বই কি পরিমাণে পৌঁছেছে? জি শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল থেকে কিন্তু নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। তো ইতিমধ্যে সংশ্লিষ্ট যে নাটোরের 7টি উপজেলা রয়েছে, সেই উপজেলা যে শিক্ষা অফিস রয়েছে সেই শিক্ষা অফিসগুলোতে কিন্তু নতুন পাঠ্য বই চলে এসেছে এবং ইতিমধ্যে যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বইগুলো সংগ্রহ করছেন এবং তারা নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে জেলায় প্রায় 658টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সরকারি বেসরকারি মিলিয়ে। এর মধ্যে যেটি চাহিদা রয়েছে প্রায় 6 লাখ, চাহিদা রয়েছে প্রায় 4,25,940টি বই। ইতিমধ্যে এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি শ্রেণী কিন্তু বই ইতিমধ্যে এসেছে এবং এই যে 4,25,960টি যে বই রয়েছে এটি কিন্তু চলে এসেছে এবং ইতিমধ্যে যে সরকারি যে সব স্কুলগুলো রয়েছে প্রাথমিকে তারা কিন্তু বই নিয়ে চলে গেছেন। আজকে কিন্তু দেওয়া হচ্ছে নাটোর সদর উপজেলার যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো রয়েছে অর্থাৎ প্রাথমিকের যে স্কুলগুলো রয়েছে তাদের মধ্যে আজকে বই বিতরণ করা হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এবছর কিন্তু এখনো যে প্রাথমিকের চতুর্থ এবং যে পঞ্চম শ্রেণীর বই সেটি কিন্তু এখনো আসে নাই। আমরা যারা প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কবে নাগাদ হয়তো এটি বই আসবে, তারা কিন্তু আমাদেরকে সেভাবে জানাতে পারেনি। তবে তারা যেটি জানিয়েছে যে বই বরাদ্দ আসলে পারে তারা সেটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেগুলো বিতরণ করবে, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে এই চতুর্থ এবং পঞ্চম শ্রেণী এরা কিন্তু নতুন বই পাচ্ছে না, যার কারণে তারা আগামীকাল হয়তো তারা এটি পাবে না বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে মাধ্যমিকের কিন্তু এখন পর্যন্ত কোনো নতুন বই নাটোর জেলায় পৌঁছায়নি এবং এটি কবে নাগাদ আসলে বই আসবে সেটিও কিন্তু নিশ্চিত করে শিক্ষা অফিসও বলতে পারছে না। তো শাফির, এই ছিল নাটোর থেকে নতুন পাঠ্য বই বিতরণের সবশেষ তথ্য। সহকর্মী মাহবুব হোসেন যুক্ত হয়েছিলেন নাটোর থেকে। বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা ইতিমধ্যে রাজধানীতে এসে পৌঁছেছেন, জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, যুক্ত হব তার সাথে। ফরহাদ, জানাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতি কেমন দেখছেন? শাফিন, আমরা কিন্তু দেখছি শহীদ মিনারে সকাল থেকেই সারা দেশের বিভিন্ন জেলা উপজেলার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটির পক্ষে অবস্থান নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে কিন্তু শিক্ষার্থীরা ইতোমধ্যেই এখানে অবস্থান নিতে শুরু করেছে। আমরা জানি যে আজ বিকেল 3টায় মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে এখানে শিক্ষার্থীরা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রোগ্রামটি সেখানে এটি হবে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এই শিক্ষার্থীরা কিন্তু দেখছি যে খাগড়াছড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে তারা কিন্তু এসেছেন এবং এছাড়া আরও বিভিন্ন জেলা থেকে কিন্তু উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন যানজট সৃষ্টি না হয় এবং এখানে পার্কিং না করে কিন্তু ঢাকার বাইরে থেকে যেসব গাড়ি আসছে সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখেছি যে
সেগুলো পার্কিং করা হচ্ছে। আগারগাঁওয়ে যে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ সেটিতে পার্কিং করা হচ্ছে এবং এছাড়া যারা শহীদের পরিবার রয়েছে তাদের গাড়িগুলোকে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং আমরা এখানে যেটি দেখছি যে এখানে শিক্ষার্থীরা যেহেতু বিকেল 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে ইউনিটি যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন, বর্বরতা এবং গণহত্যা চালানো হয়েছে, সেই যারা গণহত্যাটি চালিয়েছে এবং নির্মম নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপর, সাধারণ মানুষের উপর, তারা যেন আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে এবং তারা যেভাবে করে গণতন্ত্রকে, তার শিক্ষার্থীরা বলছেন যে তারা যেভাবে করে গণতন্ত্রকে হত্যা করেছিল, বিগত 3টি নির্বাচন একতরফাভাবে দিয়ে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, সেটিকে যেন আর কোনো শক্তি যেন পরবর্তীতে করতে না পারে এবং কোনো শক্তি যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এবং তারা বলছেন যে যেই সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল, সেরকম সংবিধান যেন মানে সংস্কার হয় এবং এখানে যেন শিক্ষার্থীরা যে আন্দোলনটি আজকে তারা করছেন এবং এখানে যে ইতোমধ্যেই তারা অবস্থান নিতে শুরু করেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেই আন্দোলনটি জুলাই মাসে শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, কোটা সংস্কারের আন্দোলন দিয়ে, সেই কোটা সংস্কার আন্দোলনের পর আমরা দেখেছি যে শিক্ষার্থীদের নানা রকম কর্মসূচি পালন তারা করার পর সেখানে নানাভাবে সরকারের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল, ছাত্রলীগ, তারা যেভাবে করে শিক্ষার্থীদের উপর সরকারের সহযোগিতায় নানাভাবে জুলুম নিপীড়ন চালিয়েছে, হামলা করেছে এবং বিশেষ করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় আমরা দেখেছি যে ছাত্রীদের উপর কিভাবে লাঠিচার্জ করেছে, আমরা সেটিও কিন্তু দেখেছি। এবং তারা বলছেন যে এই যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা যেন আর এদেশের মাটিতে রাজনীতি করতে না পারে এবং তাদের মতো আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেই আহ্বানটি কিন্তু এখানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন। তো এই ছিল শাফিন আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামের সবশেষ। সহকর্মী ফরহাদ বিন নূর যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। 2017 সালে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার ঘোষণা দেবার পর কেটেছে 7 বছর, কিন্তু কাজ আটকে আছে কেবল প্রতিশ্রুতির গালগপ্পে। প্রকল্পের জমি অধিগ্রহণেও আছে নানা জটিলতা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রতিবেশী দেশের আপত্তির কারণেই সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার কাজে গড়িমসি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার। তাই আর প্রতিশ্রুতি নয়, এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান তারা। মোকাররম হোসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান ও মুহসিন আলী। সবুজ প্রকৃতির বুক চিরে কংক্রিটের রানওয়েতে আকাশযানের এমন রোমাঞ্চকর অবতরণ উত্তরের উপজেলা শহর সৈয়দপুরকে দিয়েছে পরিচয়ের নতুন মাত্রা। রেল থেকে বিমান যোগাযোগের অবারিত সুযোগে সৈয়দপুর হয়ে উঠেছে নির্ঘুম রাতের এক বৈচিত্র্যময় শহর। 150 বছরের পুরনো শহর সৈয়দপুরের একদিকে যেমন রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, অন্যদিকে এখানে রয়েছে সাংস্কৃতিক সংমিশ্রণ, ভাষার বৈচিত্র্য আর বহুমাত্রিক বাণিজ্যের অবারিত সুযোগ। 4 দশক ধরে সৈয়দপুর বিমানবন্দর দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে উত্তর জনপদের নানা শ্রেণী পেশার মানুষের কাছে। আর ঠিক এ কারণেই 2017 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দরকে বেছে নেওয়া হয় এই অঞ্চলের মানুষের দৃষ্টি আকর্ষণের হাতিয়ার হিসেবে। এরপর 2019 সালের মার্চে শুরু হয় 4.5 কোটি টাকা ব্যয়ে 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম। কয়েকবার মহান জাতীয় সংসদে একবার, সাংবাদিক সম্মেলনে বিদেশ ভ্রমণের পরে, ভারত থেকে ভ্রমণের পরে একবার, এবং সর্বশেষ রংপুর বিভাগের একটি জনসভায় তিনি এই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা বলেছেন। কথা ছিল সৈয়দপুর বিমানবন্দরের সীমানা প্রাচীর লাগোয়া এই 912 একর জমি অধিগ্রহণের 4 বছরের মধ্যে শেষ হবে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে আন্তর্জাতিক করার কাজ। কিন্তু 5 বছরেও শেষ হয়নি জমি অধিগ্রহণ প্রক্রিয়া। এই জমির মধ্যে সরকারি 3টি সংস্থার 60 একর জমি বাদে নীলফামারীর সৈয়দপুরের ব্যক্তি মালিকানার 595 একর এবং দিনাজপুরের পার্বতীপুরের 317 একর জমি ভূমি মালিকদের কাছে হয়ে আছে গলার কাটা। এই সময়ে উন্নয়নের অনেক বাগড়ম্বর এবং প্রতিশ্রুতির অনেক ফুলঝুরি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি।
প্রথম যে নোটিশটি দেওয়া হয় এটা বলা হয় যে এই জমি এখন থেকে আর এখানে কোনো ঘর দুয়ার করা বা কোনো বৃক্ষরোপণ কিংবা কোনো ধরনের স্ট্রাকচার অবকাঠামো তৈরি করা যাবে না। নীলফামারীতে 214 একর এলাকা জুড়ে উত্তর ইপিজেড বদলে দিয়েছে উত্তরের কয়েক জেলার মানুষের ভাগ্য। 24টি বিদেশি কোম্পানিতে উৎপাদিত হচ্ছে রপ্তানিমুখী পণ্য। ব্যক্তি উদ্যোগেও সৈয়দপুরে গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আহরণের শত শত কারখানা। এছাড়া 2021 সালের নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর ঢাকা সফরেও নেপাল ও ভুটানের সঙ্গে যাতায়াতে সৈয়দপুর বিমানবন্দরকে সংযোগের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সকল সম্ভাবনাকে ব্যর্থ করে কেবলমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক হাব করার প্রকল্প ফাইলবন্দি করে রাখে আওয়ামী লীগ সরকার। এমন অভিযোগ এখানকার ব্যবসায়ীদের। 16-17 হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে তার একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে মাত্র 4,500-5,000 টাকা কোটির বাজেট বরাদ্দ হলেও এটার কিন্তু কোনো বাস্তবায়ন রূপ কিন্তু আমরা দেখিনি। আমাদের এই এয়ারপোর্টটাকে মানে আমাদের রানওয়ে বড় করা যায়, রানওয়ে বড় করলে আমার মনে হয় বোয়িং বিমানগুলো এখানে নামবে। এখান থেকে যদি সরাসরি ফ্লাইট যায় আমার মনে হয় না তাদের সাথে আমাদের কোনো একটা যে বিজনেস ঘাটতি হবে সেটা হবে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর এয়ারপোর্টের দূরত্ব 260 কিলোমিটার। আকাশপথ পাড়ি দিতে সময় লাগে 48 মিনিট। ঢাকা ও কক্সবাজার থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন 30টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে 4টি বিমান সংস্থা। সৈয়দপুর বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করলে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোয় আকাশপথে যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 50 মিনিট। বাড়বে নেপাল ও ভুটানের সঙ্গে পর্যটন ও বাণিজ্য। অলরেডি আমাদের অফিসে যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এই প্রজেক্টের ব্যাপারে যাতে দ্রুত এগোতে পারি আমরা, সে ব্যাপারে যেন আমরা পত্র লিখি এবং শুধু পত্র না, আমরা যেন সরাসরি সংযোগ স্থাপন করি নিজেরা যে। বিগত সরকারের আমলে বাজেট বরাদ্দে বৈষম্যের শিকার হয়েছে উত্তরাঞ্চলের মানুষ। স্থানীয়দের অভিযোগ কেবল সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে গাফিলতি নয়, আওয়ামী লীগের আমলে ভারতের আপত্তিতে আটকে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর আর লালমনিরহাটে বিমান ঘাঁটির উন্নয়ন কাজও। তবে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সব ধরনের বৈষম্য ও ভোগান্তি থেকে পরিত্রাণ চান উত্তরের কোটি মানুষ। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর। আসন্ন ইংরেজি নববর্ষ ঘিরে যশোরের গদখালিতে বেড়েছে ফুলের চাহিদা। এই উৎসব ঘিরে এরই মধ্যে লেনদেন হয়েছে 3 কোটি টাকার। দাম ভালো থাকায় পুরো মৌসুমে প্রায় 500 কোটি টাকার ফুল বিক্রির আশা এখানকার ব্যবসায়ীদের। ফুল চাষের আগ্রহ ধরে রাখতে প্লাস্টিক ও বিদেশি ফুল আমদানি বন্ধের দাবি তাদের। রিপন হোসেনের প্রতিবেদন। গদখালির ফুল চাষি সাজেদা খাতুন 2 বিঘা জমিতে 32 লাখ টাকা খরচ করে চাষ করেছেন জারবেরা ফুল। আবহাওয়া ও বাজার ভালো থাকলে এবারই বিক্রি করতে পারবেন অন্তত 15 লাখ টাকার ফুল। এভাবেই ক্ষেত থেকে 4 বছর ফুল ও চারা বিক্রি করতে পারবেন তিনি। সেক্ষেত্রে খরচ বাদে 20 থেকে 30 লাখ টাকা লাভের আশা তার। একই অবস্থায় এই অঞ্চলের অন্য চাষিদেরও। প্রতি বছরে যদি আমি 15 লাখ টাকা করেও ইনকাম করতে পারি তাহলে আমার 4 বছর আমি তো একটা নাই ফুল নিতে পারবো যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। 1 জানুয়ারি কে উপলক্ষ করে আমাদের ফুলের বাজারটা খুব ভালো, আমরা ফুলটাও ভালো দামে বিক্রি করতে পেরেছি। বর্তমান ফুলের যে বাজার আছে সেটা মোটামুটি খুবই ভালো এবং বাজার পরিবেশটাও ভালো। স্বাভাবিক বিক্রির পাশাপাশি ইংরেজি নববর্ষ উপলক্ষে গদখালির পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের ফুল বিক্রি। গোলাপ, জারবেরা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বিক্রি হচ্ছে নানা জাতের ফুল। ফুল সংগ্রহ করতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা যশোরে। খরচ গোলাপে 10 কাঠা মতো আমার আছে, 50-60 হাজার টাকা খরচ হয়। এই বছর মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, 40-50 হাজার টাকা বিক্রি হয়েছে। গাঁদা ফুল আজকে বেচলাম 300 টাকা হাজার, গোলাপ বেচলাম 500 টাকা শ। তো এইরকম বাজার গেলে আমাদের মোটামুটি দেখা আছে আমাদের চালান ভালো পয়সা পাওয়া যাবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের মাল যায় এবং আমরা যশোর থেকে শুরু করি খুলনা, বরিশাল, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা সব জায়গায় মাল যায়। সোমবার স্থানীয় বাজারে প্রতি হাজার গাঁদা ফুল 200 থেকে 400 টাকা, প্রতিটি গোলাপ 5 থেকে 10 টাকা, জারবেরা 10 থেকে 18 টাকা, রজনীগন্ধা 6 থেকে 8 টাকা, চন্দ্রমল্লিকা 1 থেকে 3 টাকা ও গ্ল্যাডিওলাস বিক্রি হচ্ছে 8 থেকে 15 টাকায়। ব্যবসায়ী সমিতির দাবি, ইংরেজি নববর্ষকে ঘিরে 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে, আর পুরো মৌসুমে 500 কোটি টাকার ফুল বিক্রির আশা তাদের। ইংরেজি নববর্ষ, সেই নববর্ষ উপলক্ষে গত 2-3 দিনে
আমাদের এই অঞ্চল থেকে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আমাদের অনুষ্ঠানকে ঘিরে এবং সারা বছরে এই ফুলের রাজ্য থেকে 4 থেকে 500 কোটি টাকার ফুল বিক্রির টার্গেট থাকে। দেশের মোট চাহিদার 70% ফুলই সরবরাহ হয় গদখালি থেকে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়, যেখান থেকে প্রতি বছর প্রায় 500 কোটি টাকার বাণিজ্য হয়। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে কক্সবাজারে ভিড় জমিয়েছেন পর্যটকরা। হোটেল মোটেলগুলোতে উৎসবের আমেজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে নতুন বছরকে বরণ করতে কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন হলো, 31st উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? শাফিন, সৈকত জুড়েই একটা উৎসবের আমেজ, সৈকতের শহর জুড়েই এই আমেজটি রয়েছে এবং আমরা দেখছি যে প্রচুর পর্যটক এখানে রয়েছেন এবং তাদের যে নির্বিঘ্ন পদচারণা সেটিও আমরা বিভিন্ন জায়গায় আসলে এখানকার দর্শনীয় স্থানগুলোতে দেখছি। এবং সৈকতের পরিবেশের কথা যদি, আজকে সকাল থেকে কিন্তু লোকারণ্য হয়ে আছে সৈকত এবং প্রচুর 3 কিলোমিটার এলাকা জুড়ে মূলত প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে এবং এখানে যারা সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানেও মানুষের পদচারণা বেড়েছে এবং ব্যবসা বাণিজ্যের যে হাল সেটিও কিন্তু অনেকটা জমে উঠেছে। এবং এই 31st নাইট, নতুন বছরকে বরণ কিংবা পুরনো বছরকে বিদায়, এই সময়টিকে নির্বিঘ্ন করার জন্য পর্যটকরা যাতে অত্যন্ত আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে তাদের মতো করে সময়টা এখানে কাটাতে পারেন সেটি নিশ্চিত করতে এখানে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হয়েছে। এখানে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। এর পাশাপাশি আমরা সকাল থেকে দেখছি যে সৈকতের 3টি পয়েন্টে যারা সমুদ্রে স্নানে নামছেন তাদের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটির জন্য এখানে 27 জন মতো লাইফগার্ড সদস্য সৈকতের 3টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন এবং সব মিলে আমরা যেটি দেখছি যে পুরো শহর জুড়ে আসলে একটা উৎসব মুখর পরিবেশ। এবং আজকে যে 31st নাইট, এটি উপলক্ষে সৈকতে অন্যান্য বছর এক সময় এখানে সৈকতে উন্মুক্ত কনসার্টের আয়োজন হতো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো, সেটি কিন্তু আজকে থাকছে না। তবে এখানে যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কিন্তু অভ্যন্তরীণভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পিঠাপুলি থেকে শুরু করে নানা ধরনের আয়োজন অভ্যন্তরীণভাবে হোটেলগুলোতে রাখা হয়েছে। তবে সৈকতে যে উন্মুক্ত কনসার্ট কিংবা সৈকতের যে আয়োজন সেটি আজকের পরিস্থিতিতে আয়োজন নেই বলে এখানকার পর্যটন ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। সেটি যদি থাকতো, অর্থাৎ সৈকতে যদি উন্মুক্ত বড় ধরনের আয়োজন থাকতো, সেক্ষেত্রে পর্যটকদের যে আকর্ষণ সেটি আরও বৃদ্ধি পেত এবং পর্যটক সমাগমটা আরও বাড়ত বলে তারা আশার কথা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন, কক্সবাজার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। বছরের শেষ সূর্যাস্ত ও নতুন বছরের সূর্যোদয় দেখতে কুয়াকাটায় ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ, চলে যাব তার কাছে। জসিম, জানাবেন যে কুয়াকাটায় নতুন বছরকে বরণ করতে পর্যটকদের ভিড় কেমন, হোটেল মোটেলগুলোতে কত শতাংশ রুম বুকিং হলো? শাফিন, আপনি জানেন যে আজ কিন্তু শেষ সূর্য অস্তের মাধ্যমে 2024 সাল বছরটি বিদায় নেবে এবং আগামীকাল সূর্য উদয়ের মাধ্যমে নতুন বছর 25 সাল শুরু হবে, এমনটা প্রত্যাশা। এবং এখানকার সেরকম মনোরম দৃশ্য, সূর্য উদয় এবং সূর্য অস্তের দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বহু পর্যটক, তারা এখন অপেক্ষা করছে যখন জোয়ার একটু বাড়বে তখনই তারা সমুদ্র স্নান করবেন। এবং এছাড়া এখানকার যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 60 থেকে 70% রুম এখনই বুকিং আছে। তারা প্রত্যাশা করছেন আজকে সন্ধ্যা নাগাদ সকল সিট বুকিং হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে এখানকার যে ক্ষুদ্র যে ব্যবসা রয়েছে সকল ব্যবসা তারা গতিশীল হয়ে উঠেছে বেচা বিক্রিতে, এমনটি নিশ্চিত করেছে তারা। এছাড়া যে এখানকার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী প্রস্তুত রয়েছে পর্যটকদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিতে।
এছাড়া যে এখানকার যে কুয়াকাটা পৌরসভা রয়েছে, কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, তারাও কিন্তু বিচ ম্যানেজমেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা অভিযান নিরবচ্ছিন্নভাবেই পরিচালনা করছেন, এমনটি নিশ্চিত করেছে। তো এক কথা বলা যায় যে 31st নাইট উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের বিচরণে কুয়াকাটা সৈকতের দর্শনীয় স্পট নারকেল বাগান, ঝাউবন, ট্যাংরাগিরি বন, গঙ্গামতি, কাউয়াচর এবং এখানকার যে রাখাইন যে আদিবাসী যে রাখাইনদের যে সকল বৌদ্ধ বিহার রয়েছে এবং ঐতিহ্যবাহী যে কুয়া রয়েছে সেই কুয়া তারা পরিদর্শন করছেন এবং আনন্দ ঘন মুহূর্ত তারা উপভোগ করছেন পর্যটকরা। এতে বলা যায় যে কুয়াকাটা এখন পর্যটকদের আগমনে বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এ ছিল আমার কাছে সবশেষ। শাফিন। জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন কুয়াকাটা থেকে। বিশুদ্ধ পানির সংকট কাটাতে রাজশাহী ওয়াসার ভূ উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ কাজে গতি বেড়েছে। 53 একর এলাকা জুড়ে প্লান্ট স্থাপন সম্পন্ন হলে নগরের পানির চাহিদা মেটার পাশাপাশি সরবরাহ করা যাবে আরও 3টি পৌরসভায়। আগের পানি শোধনাগার প্লান্টের তুলনায় এবারে নির্মাণ কাজে অধিক সতর্কতার দাবি ওয়াসার। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। জীবন ধারণের এক অপরিহার্য উপাদান পানি। গেল 1.5 দশকে রাজশাহী নগরীতে যার উৎস কমেছে আশঙ্কাজনক হারে। গৃহস্থালী কাজসহ খাবার পানির জন্য ওয়াসার ওপর নির্ভরতা বেড়েছে নগরবাসীর। নগরীতে প্রতিদিন 13.5 কোটি লিটার পানির চাহিদা। প্রতিষ্ঠার 14 বছরেও যা পূরণ করতে পারেনি ওয়াসা। উপরন্তু প্রতিষ্ঠানটির সরবরাহ করা পানি নিয়ে আছে নগরবাসীর বিস্তর অভিযোগ। থালা বাসন মাজার সময় দেখা যাচ্ছে যে আপনার ওই যে লাল লাল আয়রনের মতো ছোবড়া ছোবড়া হয়ে পড়তেছে। আবার কাপড় চোপড়ও যখন আমরা কাচতেছি সেটা থেকে লেগে যাচ্ছে শ্যাওলার মতো। পানির সঙ্গে বিভিন্ন ধরনের ময়লা যুক্ত পয়নিক পানির সঙ্গে লিঙ্ক হয়ে যে পানিটা আসছে সেই পানিতে আর্সেনিক দেখা দিচ্ছে। ঘাটতি মেটাতে 2021 সালে 4062 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প হাতে নেয় রাজশাহী ওয়াসা। চীনা অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় শহর থেকে পদ্মা নদীর 25 কিলোমিটার উজানে গোদাগাড়ির সারেংপুর গ্রামে চলছে প্রকল্পের কাজ। 2.5 বছরে প্রকল্পের মাত্র 16% কাজ শেষ করেছে ঠিকাদার হুনান কনস্ট্রাকশন। $325 মিলিয়ন মধ্যে 85% টাকা ডলার দিবে আপনার অর্থায়ন করবে চায়না এক্সিম ব্যাংক। দ্যাট মিনস $276.25 মিলিয়ন আমরা লোন নিচ্ছি চায়না এক্সিম ব্যাংক থেকে। $325 মিলিয়ন এর মধ্যেই বাস্তবায়ন এবং 3 বছরের অপারেশন মেইনটেন্যান্সের খরচও ইনক্লুড আছে আর কি। দীর্ঘদিনের দাপ্তরিক জটিলতা কাটিয়ে অবশেষে প্রকল্পটির কাজে গতি বেড়েছে। পদ্মাপাড়ে প্রকল্পের ইনটেক পয়েন্ট ও এর অল্প দূরত্বে 53 একর জায়গায় চলছে মূল ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইলিং কাজ। প্ল্যান্ট থেকে শহরের পানি সরবরাহে চলছে 26 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন পাইপের বেড নির্মাণ। ইনটেকে আমাদের বালি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মূল প্ল্যান্টে এখানে পাইলিং ওয়ার্ক চলছে, আর পাইপলাইন ওয়ার্কের জন্য রাস্তার বেডিংয়ের কাজ শুরু হয়েছে। বিপিএস সাইডে টেস্ট পাইলের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওখানে খুব দ্রুতই পাইলিং ওয়ার্ক কাজ শুরু হয়ে যাবে। গোদাগাড়ি উপজেলার সারেংপুর হাটগ্রাম নদীর পাড় থেকে নতুন প্রকল্পের জন্য পানি সংগ্রহ করা হবে। যদিও এখান থেকে 25 কিলোমিটার ভাটিতে নগরীর শ্যামপুরে 2011 সালে 103 কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার করেছিল রাজশাহী ওয়াসা। আশানুরূপ ফল না পাওয়ায় এবারের প্রকল্পে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 3টা পয়েন্টে স্টাডি করে দেখা গেছে যে আমাদের পদ্মা আর আপনার মহানন্দা যে মিলনস্থল, সেই মিলনস্থল ওই পয়েন্টটাতে আমরা সবসময় বিগত 50 থেকে 60 বছরে যে স্যাটেলাইট ইমেজ এবং পানি উন্নয়ন বোর্ডের যে ডাটা সেইটা অবজার্ভ করে দেখা গেছে এই পয়েন্টটি 60 বছরে কখনো চ্যানেল শিফট হয়নি। এইটা আমাদের কনসালটেন্ট তখন ফিজিবিলিটি স্টাডি করা যে কনসালটেন্ট ইনস্টিটিউট ওয়াটার মডেলিং IWM, সেই স্টাডি করেই নিশ্চিত হয়েছে যে এটাই হলো একমাত্র সেফ পয়েন্ট, সেফ জোন, যার জন্যই না আমাদেরকে রাজশাহী মহানগরী থেকে 26 কিলোমিটার দূরে যেতে হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনে ওয়াসার যে পানির চাহিদা রয়েছে সেখানে ঘাটতি পূরণ হয় না 2 কোটি 30 লাখ লিটার পানির। তবে
এই নির্মাণাধীন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সেই সংকট যেমন কাটবে, একই সাথে আরও 2টি পৌরসভার পানির চাহিদা পূরণ করতে পারবে রাজশাহী ওয়াসা। গোদাগাড়ি পৌরসভায় পানি সরবরাহের সুযোগ আছে, তারপরে আপনার কাটাখালী, নহাটা পৌরসভায় পানি সরবরাহ করার সুযোগ রাখা হয়েছে। আমরা যোগাযোগ করছি তাদের সাথে যে তারাও যেন এই পানিটা নিয়ে তারা বাল্ক মিটারের মাধ্যমে আমরা তাদেরকে পানি সরবরাহ করব এবং তারা তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পানিটা তারা তাদের নিজস্ব এরিয়ার মধ্যে সরবরাহ করতে সক্ষম হবে। 2027 সালে এই প্রকল্পের কাজ শেষ হলে নগরীর অভ্যন্তরে নতুন করে বসানো হবে 48 কিলোমিটারের টারশিয়ারি লাইন, যা পানি নিয়ে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সাতপুরের মেঘনা নদীতে লাইটারের জাহাজ এমভি আল বাকেরার 7 নাবিককে কুপিয়ে হত্যার ঘটনায় 7 দিন রিমান্ড শেষে আজকে আদালতে তোলা হবে আসামি আকাশ মণ্ডল ইরফানকে। 164 ধারায় জবানবন্দি গ্রহণের সম্ভাবনা রয়েছে তার। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন কখন নাগাদ আসামি আকাশ মণ্ডলকে আদালতে তোলা হবে, বিস্তারিত জানতে চাই। রিমান্ড শেষে আজকে চাঁদপুরের যে লাইটারের জাহাজে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আসামি আকাশ মণ্ডলকে কিন্তু আদালতে তোলার কথা রয়েছে। আজকে দুপুর নাগাদ কিন্তু তাকে আদালতে তোলা হবে। আসলে মূলত চাঁদপুরের যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম, তার আমলি আদালতে কিন্তু তাকে তোলার কথা রয়েছে। আসলে আমি কথা বলছিলাম নৌ পুলিশের সাথে, তারা যেটা বলছেন যে গেল বুধবারে তাকে রিমান্ডে নেওয়ার পরে তার সাথে ঘুরে নানান ধরনের তথ্য তারা সংগ্রহ করেছেন এবং গুরুত্বপূর্ণ নানান ধরনের তথ্য তারা পেয়েছেন, যার প্রেক্ষিতে তাকে আজকে রিমান্ড শেষে কিন্তু আদালতে তোলার কথা রয়েছে। এবং তারা যেটা বলছেন যে মূলত নতুন কোনো তথ্য তার কাছ থেকে কিন্তু আসলে তারা খুব একটা উদ্ঘাটন করতে পারেনি। সে কিন্তু বরাবরই স্বীকার করে আসছেন যে এই হত্যাকাণ্ডের সাথে আসামি আকাশ মণ্ডল ছাড়া আর কেউ জড়িত ছিল না এবং তিনি ব্যক্তিগতভাবে ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে চেতনাহীন অবস্থায় কিন্তু ধারালো অস্ত্র অর্থাৎ কুড়াল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে কিন্তু মাথায় এবং গলায় আঘাত করে তাদেরকে হত্যা করেছে। মূলত গত 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাকেরা জাহাজে কিন্তু 8 জন নাবিককে একাই কুপিয়েছে বলে তিনি দাবি করেছেন। এই ঘটনায় 7 জন নিহত হলেও একজন জুয়েল রানা নামে একজন নাবিক এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরপর গেল 25 ডিসেম্বর বুধবার তাকে বাগেরহাটের চিতলমারি থেকে র্যাবের 11 একটি টিম তাকে গ্রেপ্তার করে এবং এরপরে কিন্তু তাকে নিয়ে আসা হয় চাঁদপুরের আদালতে। তো আসলে আমরা আছি চাঁদপুরের আদালত প্রাঙ্গণে এবং দুপুর নাগাদ কিন্তু তাকে আদালতে তোলার একটা আভাস আমরা পাচ্ছি এবং এই সময়টাতে তার কাছ থেকে 164 ধারায় জবানবন্দির প্রক্রিয়া কিন্তু আমরা জানতে পেরেছি। তো শাফিন, আমি পরবর্তী সংবাদের মাধ্যমে আপডেট তথ্য জানিয়ে দিতে পারবো। সহকর্মী তালহা জুবায়ের জানাচ্ছিলেন চাঁদপুর থেকে। ময়মনসিংহে ধানের সরবরাহ ঘাটতি থাকায় প্রভাব পড়েছে চালের বাজারে। এতে সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ কি, একই সঙ্গে কোন কোন চাল কত দামে বিক্রি হচ্ছে সে তথ্য জানতে চাই। শাফিন, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের বিভাগের বিশেষ করে শেরপুর জেলা এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া, হালুয়াঘাট সহ ফুলপুর সহ বিভিন্ন উপজেলায় কিন্তু এবার বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং যার কারণে কিন্তু যেটা মিলাররা বলছিলেন যে একেবারে প্রান্তিক পর্যায়ে হাট বাজারগুলোতে কিন্তু ধানের সরবরাহের একটা সংকট দেখা দিয়েছে, যার কারণে যে মিলগুলো, অনেক মিলগুলো এখন বন্ধ রয়েছে এবং যে মিলগুলো চালু রয়েছে সেই মিলগুলোতে যে পরিমাণ চাল এবং তৈরির জন্য যে পরিমাণ ধানের সরবরাহ দরকার সেই সব ধানের সরবরাহ কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে কিন্তু চালের এই দামের একটা কিন্তু প্রভাব কিন্তু পড়েছে। আমরা ময়মনসিংহের মেছুয়া বাজারে রয়েছি, এটা কিন্তু মিল মালিকরা বলছেন এবং মিল মালিকরা পাশাপাশি ময়মনসিংহের আজকে বাজার দরটা যদি বলি চালের, সেটা হলো যে আজকে গত সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে 3 থেকে 4 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। 28 এবং 29 প্রজাতির যে চালগুলো রয়েছে সেই চালগুলো দাম কেজি প্রতি 3-4 টাকা বেড়েছে। 62 থেকে 64 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেজি প্রতি। নাজির সাহেব বিক্রি হচ্ছে 78 থেকে
78 টাকা থেকে পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এবং যেটা বিক্রেতারা বলছেন, চালের কোনো সংকট নেই, কিন্তু ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে, বিশেষ করে মোটা ধান আমরা যতদূর জানতে পেরেছি 1500-1600 টাকা বিক্রি হচ্ছে, চিকন ধানও একই অবস্থা, যার কারণে এই চালের দামের প্রভাবটা কিন্তু পড়েছে। চালের সংকট না থাকলেও ধানের দাম বাড়ার কারণে চালের দামটা বেড়েছে। এবং ময়মনসিংহে কিন্তু বিশেষ করে শুধু ময়মনসিংহের অঞ্চলই এখন নয়, পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, রংপুর, বগুড়া থেকেও কিন্তু চালের সরবরাহ এখানে আসছে। এবং যারা মূলত নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারাই সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন এই চালের কিনতে এসে। এবং তার যারা চাল কিনছেন তারা যেটা বলছেন যে আসলে প্রতিনিয়ত চালের এই দাম বৃদ্ধির কারণে আসলে তাদের বেশ বিপাকে পড়তে হচ্ছে, এবং চালের একটা নির্দিষ্ট দরদাম তারা চান। এবং এই চাল নিয়ে বিশেষ করে ক্রেতা এবং বিক্রেতা, পাশাপাশি যারা মিল মালিক রয়েছেন, এই 3 ধরনের মিশ্র প্রতিক্রিয়াই কিন্তু রয়েছে। এবং মিল মালিকটা যেটা বলছেন যে তারা এবার সরকারি গোডাউনে আসলে চাল দিতে পারবেন কিনা সেটি নিয়ে বড় ধরনের একটা শঙ্কা রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে চালের বাজারের সর্বশেষ খবর আমার কাছে। শাফিন। সহকর্মী ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। নরসিংদীর আদালত চত্বরে পুলিশের উপরে হামলা করে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকাল দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আসামি ছিনতাই চেষ্টার সময় মনোহরদী থানা পুলিশের এক এসআই আহত হন। পুলিশ জানায়, গত মাসে মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে সেলিম ও পারভেজ নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে একদল দুর্বৃত্ত পুলিশকে উত্ত্যক্ত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের সাথে হাতাহাতির সময় একজন এসআই হাতে আঘাতপ্রাপ্ত হন। এক পাগল ব্যক্তিকে চোর মেরে ফেলছিল পিটায়, এটার তো পরবর্তীতে গতকাল ওই মামলার একাধিক 2 আসামিকে আমি গ্রেপ্তার করি। আজকে আমি কোর্টে আসি, তো আমরা 164 বিধায় নিয়ে আসার পরে আমি কোর্ট চত্বরে যখন ঢুকি, তখন ঘটনা বিগতি দেখি, তখন আমি এই আসামিদেরকে আমি পাশে মিশকাতুল স্যারের ছিল, এজলাস ছিল, এজলাসে ঢুকাই দিই। শীতে পিঠা তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ খাঁটি খেজুর গুড়। শীত বাড়ার সাথে সাথে যেমন পিঠা তৈরির জন্য গুড়ের চাহিদা বাড়ে, তেমনি কদর বাড়ে গুড় তৈরির উপকরণ খেজুরের রসের। তীব্র শীতে তাই ব্যস্ত সময় পার করছেন গুড় তৈরির মৌসুমি কারিগররা। শীতের মৌসুমে সারা বছরের খোরাক যোগাতে হয়, তাই বাড়তি ব্যস্ততা থাকে গাছিদেরও। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফজরের নামাজ শেষে মুসল্লিরা যখন বাড়ি ফিরছেন, তখন গাছির প্রায় সব হাড়ি নামানো শেষ। শীতে গরম বিছানা ছেড়ে রাত 3টা থেকে রসের হাড়ি নামানো শুরু করেন গাছি দল। তারা বলছেন, শীত তীব্র হলে বাড়ে রসের পরিমাণ ও গুণগত মান। রাজশাহীর বাঘা থেকে 3 জনের একটি গাছি দল বগুড়া সদরের ইসলামপুরের রস সংগ্রহ করতে আসেন প্রতি বছর। এবছর প্রায় 250 খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে প্রতিদিন প্রায় 2 মণ গুড় তৈরি করেন তারা। মৌসুমের 4 মাস এখান থেকে গুড় উৎপাদন করেন রাজশাহীর এই গাছি দল। মাঘ মাসের শেষে আমাদের সিজন শেষ হয়। এই 4 মাসে আমরা এখানে রস সংগ্রহ করে আমরা গুড় বানাই, আমরা গুড় বেশি, আমাদের মনে করেন সংসার এই বগুড়া থেকেই আমার ইনকাম পাতি করতে হয়। প্রতি লিটার রস বেশি 40 থেকে 50 টাকা, গুড় বেশি এখানে আমরা খুরসা বেশি 300 থেকে 350 টাকা। শীত উপভোগ করতে সকালে খেজুর রসের স্বাদ নিতে অনেকেই চলে আসেন এখানে। যারা গাছে উঠতে পারেন তারা গাছ থেকে হাড়ি নামিয়ে শীতের ভোরে মিষ্টির রসের স্বাদ নেন। এই শীতটা আমরা উপভোগ করলাম, আর আজকের কুয়াশা অনেক ভালো লাগলো আর কি। আসা মাত্রই তারা আমাদের আপ্যায়ন করলো, খুব ভালো লাগলো। খেজুর রস খায় মনের তৃপ্তি এবং ভেতর থেকে অনেক ভালো লাগলো আর কি। সব রস একসাথে করে ভোরের আলো ফোটার আগেই তা জাল দিতে শুরু করেন গাছিরা। 3 থেকে 4 ঘন্টা তাপ দেওয়ার পর খেজুর রস পরিণত হয় লালি বা তরল গুড়ে। তারপর আরও 1 ঘন্টা জ্বালানি পোড়ানোর পর ঢালা হয় গুড়ের সাঁচে। গুড় তৈরির এই প্রক্রিয়া দেখে গুড় কেনেন অনেকেই। তারা বলছেন, তীব্র শীত হলে বাড়ে রসের পরিমাণ ও গুণগত মান। যেভাবে গুড় তৈরি করে এটা আমরা নিজেও দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের আগ্রহটা বেশি থাকে। এরা আমাদের গ্রামের লোকেরা আসলে তাদেরকে সঠিক দাম দিয়ে নিয়ে যায়, কিন্তু সেই তুলনামূলক বাজার একটু কম। ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকে উত্তরের শীতল হাওয়া সাথে নিয়ে প্রকৃতিতে বিচরণ করে শীতকাল। রাতভর শিশির স্নানের শীতলতায় জরাজীর্ণ হয়ে পড়ে জনজীবন।
তবুও শীতের এক ধরনের মিষ্টতা রয়েছে। শীত সকালের চেনামুখ গাছির হাড়িতে রাতভর ফোটায় ফোটায় যে রস জড়ো হয়, তা থেকে তৈরি গুড় আর গুড় থেকে তৈরি নানান স্বাদের বাহারি পিঠার মিষ্টতা ছড়িয়ে থাকে সারা শীত জুড়ে। রাজীব সেলিম, এখন, বগুড়া। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।